অন্যদিকে আপনাদের যেমনটা বলছিলাম যে 17 বছর যিনি বাইরে ছিলেন এবং 17 বছর পর বাংলাদেশে ফিরলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলের তারেক রহমান। 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে ফিরেছেন তারেক রহমান। দেশে ফিরেই তিনি শান্তির বার্তা দিলেন, বললেন যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তারেক রহমান যে সময় বাংলাদেশে ফিরেছেন, বাংলাদেশের অস্থির অবস্থা এবং নৈরাজ্য অব্যাহত, এই অবস্থায় তার ফেরা কতটা বার্তাবহ? দেখো, তারেক রহমানের দেশে ফিরে আসা সেটা কিন্তু দুটো দিক রয়েছে। তার কারণ হচ্ছে যে তারেক রহমানের ফিরে আসার দুদিন আগেই আমরা দেখেছি যে বিএনপি নেতার বাড়িতে সেখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং হামলার ঘটনা ঘটে এবং সেই ঘটনায় কিন্তু 2 শিশুর মৃত্যু হয়েছে। এবং তুমি জানো যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারেক রহমান গতকাল তিনি দেশে ফিরেছেন সিলেট হয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু অনেকটাই উজ্জীবিত তারেক রহমানকে কাছে পেয়ে, কারণ প্রায় দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরেছেন। 2008 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি কিন্তু গোটা পরিবার নিয়ে লন্ডনে চলে গেছেন এবং সেখানে কিন্তু তিনি থাকছিলেন। পরবর্তী সময় কিন্তু একাধিকবার তিনি দেশে ফিরবেন বলেও কিন্তু তিনি ফিরতে পারেননি, কারণ শেখ হাসিনার জামানা চলছিল। এবং শেখ হাসিনার সরকার যখন ছিল তখন কিন্তু তার বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল 2004 সালে আওয়ামী লীগের একটি জনসভায় বোমা বিস্ফোরণের ঘটনা, এবং সেই ঘটনায় 24 জনের মৃত্যু হয়, যে ঘটনায় কিন্তু নাম জড়িয়েছিল তারেক রহমানের। এরকম আর্থিক তছরূপ থেকে শুরু করে এরকম বিভিন্ন রকম অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল, মামলা ছিল। সেই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে একসময় কিন্তু হাসিনাকে বলতে শোনা গিয়েছিল যে কুলাঙ্গারটা কি বিদেশ থেকে নিয়ে আসতে হবে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সমস্ত মামলা শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে তিনি চলে যাচ্ছেন, যখন একটা জনরোষ তৈরি হচ্ছে তার বিরুদ্ধে, যখন তিনি বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিচ্ছেন, তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা, বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল সমস্ত অভিযোগই কিন্তু সমস্ত মামলা কিন্তু তিনি নস্যাৎ করে দেন, সমস্ত মামলা উঠিয়ে নেওয়া হয়। এরপরেই আমরা দেখলাম যে গতকাল তারেক রহমানের কিন্তু বাংলাদেশে তিনি কিন্তু ফিরে এলেন সপরিবারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে তারেক রহমান ফিরে আসার পর যে উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মীদের মধ্যে, সেই উদ্দীপনা কি একেবারে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, নাকি সেই উদ্দীপনার মধ্যেও রক্তক্ষয়ী হবে সেই উদ্দীপনা? তার কারণ এই কারণেই বলছি যে একদিকে তারেক রহমান তিনি দেশে ফেরার পর তিনি মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপ সেরেছেন, এমনটা আমরা জানতে পাচ্ছি। ঠিক পাশাপাশি কিন্তু এটাও ঠিক যে এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু একটা মৌলবাদী শক্তি রয়েছে যারা কিন্তু এই আগামী 12ই ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করাতে খুব একটা আগ্রহী নয়। তার কারণ কি, আমরা দেখেছি যে সম্প্রতি যে ওসমান হাদি, যিনি মারা গেছেন ইনকলাব মঞ্চের অন্যতম আহ্বায়ক এবং অন্যতম নেতা, সেই ওসমান হাদি মৃত্যুর পর আমরা দেখেছি যে একটা বারবার দাবি উঠছিল যে আগে ওসমান হাদির বিচার হবে, এই মৃত্যুর পিছনে যারা দায়ী তাদেরকে ধরতে হবে, তারপর নির্বাচন হবে। ফলত 12ই ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে, সেই নির্বাচন আদৌ কি সুষ্ঠু হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে তারেক রহমান ফিরে আসার পর বিএনপি যতটা উজ্জীবিত হয়েছে, মৌলবাদী শক্তি তারা কি গোটা পরিস্থিতিতে খুব সুখকর জায়গায় রয়েছে? তারা কি চাইবে যে বিএনপিকে খোলা মাঠে খেলতে দিতে? সেই সমস্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসতে চলেছে বাংলাদেশে, সেই নির্বাচনে বিএনপি এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত একটা পজিটিভ জায়গায় রয়েছে। এবং গতকাল আমরা তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে দেখেছি যে তিনি কিন্তু বলেছেন, মার্টিন লুথার কিংয়ের সেই বক্তব্য নিয়ে এসে তিনি কিন্তু বলেছেন যে আমার একটা স্বপ্ন নয়, বরঞ্চ তিনি তার কিছুটা পরিবর্তন করে বলেছেন আমার একটা তিনি এসেছেন এবং এসে স্বপ্ন দেখালেন, বিশাল জনসভা করলেন। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালেন। কি বার্তা দিলেন গতকাল জনসভা থেকে তারেক রহমান, শোনাবো। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা সকলে যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের
সহযোগিতা আমার লাগবে। তারেক রহমান তিনি দেশে ফিরেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন। তিনি দেশে ফিরেছেন, শান্তি শৃঙ্খলা কি আগামী দিনে বাংলাদেশে বজায় থাকবে? আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তিনি কি বললেন শোনাবো। তখন এনার মা প্রধানমন্ত্রী ছিলেন, তখন একটা সময় 2001 থেকে 2006 সময় হাওয়া মহল বলে, হাওয়া ভবন বলে ঢাকাতে একটা বাড়ি আছে, সেখান থেকে ইনি অফিস চালাতেন এবং সবাই বলতো যে প্রাইম মিনিস্টারের থেকে বেশি শক্তিশালী সেই ভবনটি। ওনার আশাতে বিএনপির সত্যি পালে হাওয়া লাগবে, কারণ একটা মুখ খুঁজে পেয়েছে তা। চলে আসছি পরের খবরে। পাণ্ডবেশ্বরে অসমাপ্ত রবীন্দ্র ভবনের কাজ ঘিরে তুঙ্গে উঠেছে তৃণমূল বিজেপি চাপানুতর। জিতেন্দ্র তিওয়ারির নামে পড়ল গো ব্যাক পোস্টার। 2018 সালে তৃণমূল বিধায়ক থাকাকালীন এই রবীন্দ্র ভবনের কাজ শুরু করেন জিতেন্দ্র তিওয়ারি। তার দাবি, তিনি দল পরিবর্তন করার পর সেই কাজ থমকে। পাল্টা তৃণমূল অবশ্য কাজ থমকে থাকার জন্য কেন্দ্রীয় সরকারের অসহযোগিতাকেই দায়ী করেছে। পাণ্ডবেশ্বরে রবীন্দ্র ভবনের অসম্পূর্ণ কাজ শেষ করবে কে, তা নিয়ে প্রাক্তন বিধায়ক ও বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বর্তমান তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিবাদ চরমে উঠল। উত্তপ্ত হল পাণ্ডবেশ্বরের সর্পি গ্রাম। বিধায়ক থাকাকালীন নিজের অসমাপ্ত কাজ দেখতে এসে গো ব্যাক পোস্টার দেখলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, যার কোনোটায় লেখা মির্জাফর তিওয়ারি, কোনো কাগজে লেখা কয়লাচোর বালিচোর তিওয়ারি গো ব্যাক। যিনি বিধায়ক ছিলেন মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, তো তিনি আমাদের 5 বছর কিছু করতে পারেননি। এই যে রবীন্দ্র ভবন আমাদের এখানে শুরু করেছিলেন, তো সেটাও কমপ্লিট করে উঠতে পারেননি। 2018 সাল, জিতেন্দ্র তিওয়ারি তখন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। সেই সময় এই জায়গাতেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ও বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় শুরু হয় রবীন্দ্র ভবন নির্মাণের কাজ। অভিযোগ, জিতেন্দ্র তিওয়ারির দলবদলের পর সেই কাজ বিষবাও জলে পড়ে। এই আবহে গত রবিবার রবীন্দ্র ভবনের সীমানা পাঁচিলের শিলান্যাস করেন বর্তমান বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার সেই কাজ দেখতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তার আগেই এলাকা জুড়ে এই গো ব্যাক লেখা কাগজ সাঁটানো হয়। এই গ্রামের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা নরেনবাবু নষ্ট করতে পারবেন না। তিনি একটা চেষ্টা করেছিলেন, বাঙ্কোলাতে তার অফিস থেকে কিছু পোস্টার ছাপিয়ে কয়েকজন অবোধ শিশুকে দিয়ে, তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিলেন। আমার ভালো লাগতো তিনি 5 বছরে সর্পির জন্য যে কাজগুলো করেছেন তার একটা সূচি যদি তৈরি করে তিনি পোস্টারে লাগাতেন, তাহলে সেটা ভালো লাগতো। যদি তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল, মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ শুরু করেছিলেন। কেন্দ্র রাজ্যের যে ফেডারেল সিস্টেম অনুযায়ী আমরা কেন্দ্রের কাছ থেকে কিছু টাকা পাই, এই পিউপির অ্যাকাউন্টে এই টাকা দীর্ঘদিন বন্ধ ছিল। এতদিনে আবার এই টাকা এসছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অ্যাপিল করেছিলাম এবং রবীন্দ্র ভবনের জন্য টাকা স্যাংশন হয়েছে, এই কাজ শুরু হবে। রাজনৈতিক আকচি চলছে। এখন দেখার অসমাপ্ত এই রবীন্দ্র ভবনের কাজ আদৌ কবে শেষ হয়। মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।